পায়েলের বিয়েতে আসবো কি আসবো না করেও যখন এলাম, তখন প্রায় সন্ধে নেমে গেছে। তারপর পথে আবার গাড়ির গোলযোগ। কিন্তু ওদের এমন অতিথি আপ্যায়ন আমায় যার পরনাই বিস্মিত করেছে। তাছাড়া ওরা মানুষগুলো এমন অসাধারণ। পায়েল, দোয়েল, শুভম, সঞ্জনা আর এখন তো অভিজ্ঞতা, পুরো বংপোস্ত পরিবারকে একসাথে দেখে বড় খুশি হয়েছে। বিয়েবাড়ির আলোর রোশনাই আর সানাইয়ের শব্দে বাইরে কত রাত হচ্ছে বোঝাই যাচ্ছিল না। হ্যালো, আরে এই তো আর 10-20 মিনিটের মধ্যেই ঢুকছি। হ্যাঁ, তুই বলিস না, রাস্তায় দেখলাম একটা বুড়ো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তোরা তো জানিস আমার আবার একটু দয়ার শরীর, তাই ভাবলাম হাসপাতালে নিয়ে যাই। আরে না, কোনো লাফড়ায় জড়াবো না। তাহলে কি করবো এখন বডিটাকে নিয়ে? রাস্তায় ফেলে দেবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ছাড়, এই বুড়োটা আবার বেঁচে উঠলো কি করে? আমার ছাড়ো, আমার ছাড়ো। কি রে, সাহস তো কম নয়। কেউ বাঁচাও আমায়। ভেবেছিলাম রাতেই ফিরে যাব, কিন্তু তা তো আর হলো না। সব কিছু শেষ হতে এত রাত হয়ে গেল, আর ওরাও ছাড়তে চাইল না। সকালে যখন উঠলাম তখন প্রায় 8:30 বেজে গেছে। সর্বনাশ! বাড়ি আর অফিস থেকে ফোন এসছে অনেকবার। এই শুভম, সঞ্জনা, কোথায় তোরা? এইদিকে কত কাজ পড়ে আছে, এখনো তোরা নাক ডেকে ঘুমাচ্ছিস? আসছি বাবা, আসছি। তুই কি আমাদের ছাড়া একটা কাজও করতে পারিস না? না, পারি না, তাড়াতাড়ি আয়। বলছি দোয়েল, আমাকে তো এবার বেরোতে হবে। এখনই কি? না, দুপুরে খেয়ে তারপরেই যাবে, তার আগে তোমাকে ছাড়ছি না। এই না, সে কি? ওদিকে অফিসে অনেক কাজ পড়ে আছে গো। ওসব আমি শুনবো না, তোমাকে থাকতেই হবে, ব্যাস। এক সেকেন্ড, ওটা তিতাস দা না? অমন অদ্ভুত ভাবে চাতালে বসে আছে কেন? 1 মিনিট দাঁড়াও তো সুজিত দা। ও তিতাস দা। ছেলেটা শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়েছিল। দোয়েলের ডাক যেন ওর কান অবধি পৌঁছচ্ছিল না। কি গো? হ্যাঁ, কি হয়েছে তোমার? কই কিছু না। কখন এলে? এভাবে বসে আছো? এই তো এখনই। কাল এলে না কেন? দিদির সাথে দেখা করেছো? না, দেখা হয়নি। কাল তো এলেই না, আর এসে থেকে দিদির সাথে দেখাও করনি। বকুনি খাওয়ার জন্য কিন্তু রেডি থেকো। কাল তো আসছিলাম, খুঁজে পাচ্ছিলাম না বাড়িটা। কি বলছো? সারা রাত ধরে তুমি বাড়ি খুঁজে এখন এসে পৌঁছালে? আশ্চর্য, ফোন করনি কেন একটা? ফোনটা তো হারিয়ে গেছে। হায় ভগবান! আচ্ছা চলো, দিদির সাথে দেখা করবে। সুজিতদা, ভিতরে চলো। আমি ওদের পিছন পিছন ভিতরে গেলাম। ভিতরে দালান পেরিয়ে ঘর, সেখানেই পায়েল রেডি হচ্ছিল। সুজিতদা, তুমি আমার সাথে চলো। তিতাসদা, তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি যখন ডাকবো তখন আসবে। দিদিকে সারপ্রাইজ দেব, ভালো হবে না বলো? হ্যাঁ, ভালো আইডিয়া। আরে সুজিতদা, এসো বসো। এই দেখো না, দোয়েল কিছুতেই বাড়ি যেতে দিল না। সকালেই বেরিয়ে যাবো ভেবেছিলাম। ঠিকই তো করেছে। এরপর দোয়েল ছেলেটাকে ইশারায় ডাকলো। এই দিদি, দেখ কাকে ধরে এনেছি। কে? ও, বাবুর এতক্ষণে আসার সময় হয়েছে? বলেছিলাম না তিতাসদা? নাও এবার সামলাও। তোরা কথা বল, আমি দেখি তোর আশীর্বাদে তোর জোরটা কত দূর এগোলো। মা আবার ওদিকে তাড়া দিচ্ছে। এই কি রে? হ্যাঁ, কি হয়েছে তোর? এই জগতে আছিস তো ভাই? আমি কিন্তু খুব রাগ করেছি, তুই কাল এলি না। আসছিলাম, বাড়িটা খুঁজে পাইনি। মানে? এই দেখি তুই নাকের মধ্যে তুলো গুজে রেখেছিস কেন রে? খোল, পাগল হয়ে গেলি নাকি? না, থাক, ওটা থাক। অদ্ভুত তো, কোনো সুস্থ মানুষ এমন নাকে তুলো গুজে ঘুরে বেড়াতে পারে নাকি? মাথাটা গেছে তোর।
উস্কো খুস্কো চুল, জামা কাপড়ের কি অবস্থা করেছিস, কেমন ভূতের মতন দেখতে লাগছে। যাক, তাও যে এসেছিস, ধন্য হয়েছি আমি। যা এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নে। নিধি, তুমি একটু ওকে ওয়াশরুমটা দেখিয়ে দাও না। যা, ওর সাথে যা। কেমন জড় পদার্থের মতো মেয়েটার সাথে চলে গেল পায়েলের ওই বন্ধু। ঠিক তখনই দোয়েলের ডাক। এই সুজিব দা, খাবে এসো, তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। হ্যাঁ চলো পায়েল, গেলাম। হ্যাঁ যাও, খেয়ে নাও। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে। ভুবন, ভুবন আমার সোনা ছেলে, ভালো ছেলে, ঘুমিয়ে পড়। দেখ দেখ, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এমন পাগলামি করিস না বুবুন, বুবুন শান্ত হ। বুবুন, বুবুন ও আর ফিরবে না। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এই তিতাস, তুই এখানে বসে বসে দুলছিস? কখন থেকে খুঁজছি, সবাই ডাকছে তোকে। কি রে, কি হয়েছে তোর? এইভাবে তাকাচ্ছিস কেন? চল। কি করছিস? ছাড় আমায়, লাগছে, আমার লাগছে, ছাড়। আমার ছেলেটাকে মেরেছিস, মেরেছিস তুই, ওকে পাগল করেছিস। তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। পায়েলের গলার শব্দ পেলাম না। এক মুহূর্ত দেরি না করে খাবারের থালাটাকে পাশের টেবিলে রেখে ছুটতে ছুটতে ঘরে গেলাম। ঘরে যেতেই দেখলাম পায়েল আমার দিকে এগিয়ে আসছে। ওর মুখটা কেমন নিষ্প্রাণ, ফ্যাকাশে, কপালে বিন্দু বিন্দু ঘাম। কি হয়েছে তোমার? কিছু হয়নি। সকালের খাবার খেয়েছো? শরীর খারাপ লাগছে নাকি? খেয়েছি। তারপর হুট করে পায়েল বেরিয়ে গেল। পায়েল, পায়েল, আশ্চর্য, হলোটা কি? যাই হোক, সামনেই দেখলাম তিতাস চেয়ারে বসে দুলছে। আলাপ করার জন্য এগিয়ে গেলাম। এই যে তিতাস। বলুন। না মানে, এখন ঠিক আছো তুমি? কোথায় বাড়ি তোমার? বাড়ি? আমার তো বাড়ি নেই। মানে, ছেলেটা কেমন অদ্ভুত। পাশেই থাকা টেবিলে চোখ যেতেই দেখলাম ব্রেকফাস্ট রাখা। এ কি, তুমি এখনো খাওনি? খেয়ে নাও। খাবো। আচ্ছা, আমি এখন আসি, পরে দেখা হবে। ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দায় দেখলাম পায়েল রীতিমতো কাঁপছে দাঁড়িয়ে। কি হয়েছে পায়েল? সুজিবদা, তিতাস। কি হয়েছে? তোমার এমন অস্থির দেখাচ্ছে কেন? তিতাস, তিতাস আমার গলা টিপে ধরেছিল। ওকে এরকম ভাবে আমি আগে কখনো দেখিনি। বুঝতে পারছি না, কি সব বলছিল। ছেলেকে মেরেছিস, পাগল করেছিস। ও এমন নয়, ওকে চিনতে পারছি না, মনে হচ্ছে অন্য কেউ। আচ্ছা আচ্ছা, তুমি বসবে, চলো। জল খাবে? খুব বিধ্বস্ত দেখাচ্ছে তোমায়। না সুজিবদা, তিতাস এমন নয়। ঠিক আছে, আমি বুঝেছি, তুমি শান্ত হও, ভিতরে যাও। শোনো, তুমি চিন্তা করো না, আমি দেখছি। পায়েলের কথায় কাল রাতের ঘটনাটা আমার স্মৃতিতে ভেসে উঠল। স্যার, গাড়ি তো আর এগোবে না। সে কি, কেন? তেল কম আছে স্যার। এদিকে আর পেট্রোল পাম্পও নেই যে ভরে নেব। আমাকে আবার ওই পেট্রোল পাম্প যেতে হবে তো, তাই আপনি যদি... এখান থেকে আমি যাব কিভাবে? অসুবিধা নেই, ওই মোড়েই যে বড় ভবনটা আছে ওটাই। আচ্ছা, বুঝলাম। বলছি স্যার, আর একটা কথা, একটু সাবধানে যাবেন। এই বেলতলার রাস্তাটা ভালো না। মানে? ও কিছু না স্যার, সাবধানে যাবেন।
ইস, কত দেরি হয়ে গেল, এখনো কতটা রাস্তা হেঁটে যেতে হবে। ধুর, ভাল লাগে না। আরে, একটা লোক গাছের তলায় পড়ে আছে মনে হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছে নাকি? দেখি তো। কাকা, ও কাকা! আশ্চর্য, কি করি এখন? দূরে কোন বিপদে ফেঁসে গেলাম। এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। হাঁটা দিই। কে কে? যাস না, যাস না বাবা। ও বিয়ে বাড়ি নয়, ও তোর জন্য নরক। ওই মেয়ে তোকে পাগল বানিয়ে দেবে। যাস না বুবুন, বুবুন যাস না, যাস না বুবুন। ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। কে 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 আপনি? ছাড়ুন। বাবার কথা শোন বুবুন, ওই মেয়েটা তোকে মেরে ফেলবে। ও আমাদের শান্তিতে থাকতে দেবে না বুবুন। ছাড়ুন, ছাড়ুন আমায়, ছাড়ুন। ছাড়ুন আমায়, ছাড়ুন। ছেড়ে দিন, ছাড়ুন। শীতের বেলাতেও ঘেমে উঠলাম কাল রাতের ওই ঘটনার কথা ভেবে। কি জানি কি মনে হতে এক পা করে এগিয়ে গেলাম ওই ঘরের দিকে। উঁকে দিতেই চমকে গেলাম। এ কি, তিতাসের পরিবর্তে ও কে চেয়ারে বসে তুলছে? ও তো কাল রাতের সেই বুড়ো লোকটা। আমার দিকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে বলল, কিরে বুবুন, এত করে বারণ করলাম তাও এলি এই বিয়ে বাড়িতে? একটা কথাও তুই শুনবি না আমার? এই তোর জন্য আমাকেও আসতে হলো। মনে হলো অজান্তে কোনো এক বিপদকে সাথে করে নিয়ে এসছি এ বাড়িতে। কোনোদিন কি আমায় ভূতেরা ছাড়বে না? কিন্তু না, এমন সুন্দর মুহূর্তে কোনো অঘটন হোক আমি চাই না। আমি কিছুতেই চাই না। শুনুন, ঠিক আছে, আমি 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 আপনার সাথে বাড়ি যাব। লোকটা ধর্মর করে উঠে আমার দিকে এগিয়ে এলো। যাবি বাবা, যাবি? হ্যাঁ, যাব। চুপ চুপ, আস্তে কথা বল, ওরা শুনতে পাবে। সকলের অগোচরে আমি ওই লোকটার সাথে ওই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। একটা ভাঙাচোরা পুরো ঘর। সেখানে এসে লোকটা থমকে দাঁড়ালো। ফাটল ধরে গাছের শিকড় নেমেছে নানান জায়গায়। শ্যাওলার পুরো ধুলোর আস্তরণ গোটা বাড়ি জুড়ে। একটা ভাঙা তক্তপোষ আর একটা চেয়ার। বুবুন, বাবা খিদে পেয়েছে না তোর? তুই বস বাবা, আমি এক্ষুনি তোর জন্য ভাত আর ঘি আনছি। সেই আগের মতো তোকে নিজের হাতে খাইয়ে দেব। একটু বস বাবা, আমি এক্ষুনি আসছি। মিনিট খানেক পর আমিও পা টিপে টিপে উঁকি দিলাম। লোকটা দাঁড়িয়ে একটা হাঁড়ির মধ্যে হাতা নাড়িয়ে নাড়িয়ে কি যেন রান্না করছে। ভালো করে হাঁড়ির দিকে খেয়াল করতেই আমার বুকটা কেঁপে উঠল। অজস্র পোকা কিলবিল করছে সে হাঁড়ির ভিতর। সে মুহূর্তে বাইরের দরজার দিকে এগোতে যাব, কিন্তু না, পারলাম না। আমার কাঁধটাকে রীতিমতো খামচে ধরেছে একটা হাত। এ কোনো রক্ত মাংসের হাত নয়, হাড়গোড় সর্বস্ব একটা কঙ্কালের জীর্ণ হাত। কোথায় যাচ্ছিস বুবুন? আমাকে একা ফেলে তুই আবার চলে যাচ্ছিস? চৌকির নিচ থেকে প্রচণ্ড বিশ্রী একটা গন্ধ নাকে এলো। আমায় ছেড়ে দিন, আমি আপনার ছেলে নই, আমি বুবুন নই। এসব তুই কি বলছিস বাবা? ভালো করে তাকিয়ে দেখ, তুই সমর, সমর ঘোষাল, আমার বুবুন। রাগ করিস না বাবা, আর কতদিন রাগ করে আমার থেকে দূরে সরে থাকবি বাবা? ওই অশরীরীর দিকে তাকিয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ওর ওই অক্ষিকোটের চোখ নেই, ভয়ঙ্কর বিভৎসতার মুখ। পচা গলা শরীরটা সহস্র ক্ষতস্থান থেকে গল গল করে পোকা বেরিয়ে আসছে। আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে পালানোর পরিকল্পনা করছি, কিন্তু লোকটা আমায় এমনভাবে জাপটে ধরেছে আমি সেখান থেকে কিছুতেই বেরিয়ে যেতে পারলাম না।
ছাড়ুন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন। তোর কোথাও যাওয়া হবে না বুবুন। আমাকে নিজের হাতে মেরে ফেললি, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে মুক্তি না দিলে যে তোরও মুক্তি নেই। আমাকে মুক্তি দে, মুক্তি দে। সুজিব দা, সুজিব দা। হঠাৎ জানলার কাছ থেকে পরিচিত কণ্ঠ পেয়ে ওদিকে তাকিয়ে দেখলাম দোয়েল দাঁড়িয়ে আছে। তুমি তুমি এখানে কি করছো? পালাও পালাও। এই শুভম, সঞ্জনা, কোথায় গেলি তোরা? দোয়েল, তুমি এসছো, বাঁচাও আমায়, আমি কিছুতে বেরোতে পারছি না। তুমি ওই দরজা দিয়ে পালানোর চেষ্টা করো, আমি দেখছি। কয়েক সেকেন্ডের জন্য কোথাও গিয়ে আবার ফিরে এলো। দেখলাম ওর হাতে একটা দেশলাই বাক্স। এরপর একটা দেশলাইয়ের কাঠিতে আগুন ধরিয়ে সেটা জানলা দিয়ে ছুঁড়ে ফেললো। সাথে সাথেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আর পলকে অদৃশ্য হয়ে গেল সে অশরীরী। আমিও কোনো মতে দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। তুমি এখানে কেন এসেছো? আমরা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। আমি জানি না দোয়েল, কি বলে তোমায় কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। সুজিব দা, চলো এখন বাড়ি চলো। যখন বাড়ি এসে পৌঁছলাম তখন পায়েলের বিদায় পর্বের অনুষ্ঠান শুরু হবে। বুঝতে পারলাম সবাই আমায় নিয়ে এতটাই চিন্তিত, সব কিছু থমকে আছে। পায়েলের কপালে চিন্তার ভাঁজ। আমাকে দেখে দৌড়ে এলো। তুমি কোথায় চলে গিয়েছিলে কাউকে কিচ্ছু না বলে? আর বলিস না, কোথায় গেছিল জানিস? বেলতলার ওই ভাঙা পোড়ো বাড়িটাতে। সর্বনাশ, তুমি ওখানে কেন গিয়েছিলে? আর কি বলি তোমাদের, জানি না কোত্থেকে নিজের অজান্তে একটা আস্ত ভূতকে তোমাদের বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আমাদের এখানে কেউ ওই বেলতলাতে যায় না। কথিত আছে অনেক কাল আগে নাকি ওই বেলতলায় একটা পরিবার থাকতো ওই বাড়িতে। মা মরা ছেলে সমরকে খুব আদরে বড় করেছিল ওর বাবা। ওই ছেলেটি একটি মেয়ের সাথে প্রেমও ছিল, কিন্তু বাড়ির থেকে জোর করে মেয়েটিকে নাকি অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছিল। তখন থেকে ওই ছেলেটি পাগল। ও নিজের হাতে নিজের বাবাকে মেরে নিজেও আত্মঘাতী হয়েছিল। আজ তো প্রত্যক্ষ করলাম যে এই ঘটনা সম্পূর্ণ গুজব নয়। যা রটে তার কিছু তো ঘটে। আমার জন্য তোমাদের এই হয়রানি। বেশ পায়েল, চলো, এরপর না হলে কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাবে। দেখতে দেখতে পায়েলের বিয়ের সেই ঘটনার পেরিয়ে গেছে অনেকগুলো মাস। আজ দুই পরিবার আবার এক হয়েছে। দারুণ মজায় কেটেছে সারাটা দিন। সামনেই দুর্গাপুজো। দেবীপক্ষের সূচনা হতে আর বেশি দেরি নেই। তো কথা মতো আমাদের জীবন্ত অ্যানিমেশনে বঙ্গপোস্ত পরিবার চলে এসেছে আজকে। তো আমার কিছু প্রশ্ন আছে দুজনকেই, দুই বোনকেই। তো প্রথমে পায়েলকে জিজ্ঞেস করি যে আজকে আমাদের সাথে সারাদিন কাটিয়ে কেমন লাগলো, আগে শুধু সেটা বলো। সারাটা দিন কাটিয়ে কেমন লাগলো সেটা বলার আগে আমি বলি, এদেরকে ধরে বেঁধে কাজটা করাতে আমি নিয়ে এসেছি। সবাই খালি বলছে এখানে চলো ওখানে চলো, খালি ঘুরবো। আচ্ছা কাজ কখন হবে? তাহলে বুঝতেই পারছো কাজ কম ঘোরা বেশি হলে দিনটা কেমন কাটতে পারে। যদিও আজকে সবাই এসে পৌঁছতে পারেনি, অভিজ্ঞতার কথা আমি স্পেশালি বলবো। অভিজ্ঞতা কিন্তু পরের বার অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে। আমি এবার দোয়েলকে জিজ্ঞেস করবো যে তোমার চরিত্রটা তোমার এরকম অ্যানিমেশনে করে কিরকম লাগছে? এখনো যদি অ্যানিমেশনে আসেনি, তোমরা তো যতক্ষণে দেখছো ততক্ষণে চলে এসছে, কিন্তু এখনো রেকর্ড করেছে সবে, তো কেমন লাগলো? দাদাদের অনেক পুরনো চ্যানেল, মানে আমাদের থেকেও অনেক আগের চ্যানেল, তো আমি অনেক আগে থেকেই দেখছি। তো মানে এই চ্যানেলটার সাথে কোলাবোরেশন আমার কাছে একটা ড্রিমের মতো। আমি আগেও বলেছিলাম দুজনকেই। তো মানে ভীষণ ভালো লেগেছে, আর অ্যানিমেশনটা খুব অ্যাকিউরেট হয়েছে। আর একটা কথা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, পাইলের যে ব্রাইডাল লুকটা কিরকম লেগেছে? আমার ব্রাইডাল লুকটা মানে আমার এই 6 মাস বাদে দ্বিতীয়বার বিয়ে হলো মনে হচ্ছে। দোয়েলের ক্যারেক্টারটা কিরকম লেগেছে তুমি বলো? আমার ফেসটা পুরো প্রপার লাগছে। আই থিংক সব ক্যারেক্টারের মধ্যে আমার মানে বোঝা যাচ্ছিল ওটা আমি করতে করতেও কিন্তু ওই ক্যারেক্টারটা একদম ফিল করতে পেরেছি, একদম যেন দোয়েলের ক্যারেক্টারটাই বানাচ্ছে এরকম মনে হয়েছে আমার করার সময়। তো যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। আশা করছি আগামীতে আরো ভালো কিছু কোলাবোরেশন নিয়ে আসবো বঙ্গপোস্তদের সাথে। তো আরেকবার আবার করছি। তো ঠিক আছে, আজকের জন্য সবাই মিলে একসাথে টাটা টাটা।